এসএসসির চলতি নিয়োগ প্রক্রিয়া এবং তার সাথে সাথে প্রাথমিকের যে টেট বিতর্ক, এই দুটি নিয়েই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দেব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা সকলকে দেখার জন্য অনুরোধ রইল এবং সবার কাছে শেয়ার করারও অনুরোধ রইল। গতকালকের যে হাইকোর্টের শুনানি পর্ব এসএসসির বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে, তা অনেকেই হয়তো দেখেছেন বা কি কি হয়েছে গতকালকের শুনানিতে তা অনেকে হয়তো এর মধ্যে জেনেও গিয়েছেন। যদি না জেনে থাকেন তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই ডিটেলসটা সেখান থেকে জেনে নিতে পারবেন। তো গতকালকের শুনানির পর থেকে মোটামুটি দুটি প্রশ্ন কিন্তু এই মুহূর্তে রাজ্যের লক্ষ লক্ষ চাকরি প্রার্থী বেকার যুবক যুবতীদের মধ্যে ঘুরপাক খাচ্ছে, এবং সে দুটো হলো এই যে নিয়োগ কি সময় মতো করা সম্ভব হবে, অর্থাৎ সুপ্রিম কোর্ট নির্ধারিত যে 31শে ডিসেম্বর, সেই 31শে ডিসেম্বরের মধ্যে কি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে। আর দ্বিতীয়ত হলো এই যে এই নিয়োগটিকে আদৌ শেষ পর্যন্ত শেষ করা যাবে, অর্থাৎ এই নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যাবে না তো। এই দুটো প্রশ্ন কিন্তু সবার মাথার মধ্যে এই মধ্যে ঘুরপাক খাচ্ছে। প্রথমে যেটা বলি সেটা হলো এই যে নিয়োগ বাতিল হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকোর্ট, কাজেই এ ব্যাপারে কোনো মন্তব্য না করাই ভালো। দ্বিতীয়ত, এই নিয়োগকে সময়ের মধ্যে শেষ করা যাবে কিনা সে বিষয়ে এক কথায় যদি উত্তর দিতে হয় তাহলে বলতে হবে এই নিয়োগ কোনোভাবেই সময়ের মধ্যে, অর্থাৎ 31শে ডিসেম্বরের মধ্যে সমাপ্ত করা কিছুতেই সম্ভব হবে না। কেন এ কথা বলছি, যদি একটু ভালো করে বিচার করে দেখি তাহলে দেখতে পাবো যে এখনো একাদশ দ্বাদশের যে ভেরিফিকেশন পর্ব, সেই ভেরিফিকেশন পর্ব কিন্তু চলছে। এরপরে নবম দশমের যে ভেরিফিকেশনের লিস্ট সেটা প্রকাশিত হবে আগামী সপ্তাহের শেষ দিকে, যেমনটা কমিশন জানিয়েছে, এবং তারপর তাদের ভেরিফিকেশন পর্ব শুরু হবে। এখন একাদশ দ্বাদশের এই ভেরিফিকেশন পর্বেই কিন্তু কমিশনের সময় লেগেছে 16 দিন। নবম দশমের পরীক্ষার্থী সংখ্যা যেমন বেশি, ঠিক তেমনিভাবে ভেরিফিকেশন পর্যায়ে ডাক পাবে আরও বেশি, প্রায় 30,000 মতো প্রার্থী সেখানে ডাক পাবে। ফলে তাদের ভেরিফিকেশন সম্পূর্ণ করতে কিন্তু আরও বেশি দিন সময় লাগবে। তারপরে রয়েছে তাদের ইন্টারভিউ পর্ব। কাজেই কিছুতেই কিন্তু কমিশনের পক্ষে সম্ভব হবে না যে তাদের এই ইন্টারভিউ নেওয়া সম্ভব হবে। দ্বিতীয়ত যেটা রয়েছে সেটা হলো যে অভিজ্ঞ আইনজীবীরা বলছেন যে যেহেতু হাইকোর্ট রায় দিয়েছে যে আগামী 10 তারিখের মধ্যে সমস্ত পরীক্ষার্থী 2025-এর সমস্ত পরীক্ষার্থীর যে ওএমআর শিট, সেই ওএমআর শিট কিন্তু কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে। তো এবছর পরীক্ষার্থী রয়েছেন 5,22,727 জন। এই এত সংখ্যক পরীক্ষার্থীর ওএমআর আপলোড করতে কিন্তু বিস্তর সময় লাগবে, কারণ এর আগে আমরা দেখেছি যে একাদশ দ্বাদশের 2 লক্ষ প্রার্থীর ফল প্রকাশই ওয়েবসাইট ক্র্যাশ করে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল, ক্র্যাশ করেও গিয়েছিল, এবং সেই কারণে ফলাফল পরের দিন দেখা গিয়েছিল। নবম দশমের ফল যখন প্রকাশ হয় তখন ইন্টারনেট ট্র্যাফিংয়ের আওতায় আসতে না হয়, সেটা এড়ানোর জন্যই ফাইনাল আনসার কি আপলোড কিন্তু সেটা পরের দিন করা হয়েছিল। আর ঠিক তেমনিভাবে এই মুহূর্তে একাদশ দ্বাদশের নথি যাচাই, ইন্টিমেশন লেটার দেওয়ার কাজ চলছে, গ্রুপ সিডির আবেদন গ্রহণ চলছে। ফলত এই সকল কাজ করতে কিন্তু যথেষ্ট সময় লাগবে। তারপর আবার এই বিপুল সংখ্যক ওএমআর শিট আপলোড করার ধাক্কা, ফলে কিছুতেই কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে যে সুপ্রিম কোর্ট নির্ধারিত যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, সেই সময়সীমার মধ্যে কিন্তু কিছুতেই এই নিয়োগকে, যদি নিয়োগ চলে শেষ পর্যন্ত, তাহলে সেটাকে শেষ করা সম্ভব হবে না। এখন কমিশন বর্ধিত সময়ের জন্য আবেদন করবে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি, কিন্তু আপাতত যা পরিস্থিতি তাতে কমিশন কিছুতেই কিন্তু একাদশ দ্বাদশের যদিও বা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে, কিন্তু নবম দশমের নিয়োগ প্রক্রিয়া কোনোভাবেই তাদের পক্ষে শেষ করা সম্ভব হবে না। এবং এটাই যে বাস্তব, পক্ষান্তরে এসএসসির কর্তারা কিন্তু সেটা স্বীকার করে নিচ্ছেন। এর পাশাপাশি যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের মধ্যে আরেকটা কিন্তু আশঙ্কা দেখা দিচ্ছে, সেটা হলো এই যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 31শে ডিসেম্বর পর্যন্ত যারা যোগ্য শিক্ষকরা রয়েছেন তাদের চাকরির মেয়াদ রয়েছে। এখন যদি 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হয় তাহলে তাদের চাকরি জীবনে ছেদ পড়বে কিনা, আর সেক্ষেত্রে তারা আগের 5 বছরের অভিজ্ঞতা
জন্য যে বরাদ্দ নাম্বার সেই নাম্বার পাবেন কিনা, তাদের সার্ভিস কন্টিনিউশন থাকবেন কিনা, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু তাদের মাথাতে এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। কারণ না হলে আর্থিক দিক থেকে তাদের একটা বড় ধরনের ক্ষতির মধ্যে কিন্তু পড়তে হবে। আর এর পাশাপাশি গত দিনের যে শীর্ষ আদালতের যে নির্দেশ, সেই নির্দেশও কিন্তু তাদেরকে যথেষ্ট চিন্তার মধ্যে ফেলেছে। কাজেই সুপ্রিম কোর্ট যখন এই নির্দেশ দিয়েছে যে হাইকোর্টের সমস্ত বিষয়গুলোর নিষ্পত্তি হবে, সেখানে হাইকোর্টের কতদিনে এই বিষয়গুলোর নিষ্পত্তি হবে সে ব্যাপারে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ গতকাল আমরা যে শুনানি পর্ব দেখেছি, দীর্ঘ শুনানি পর্ব, সেই শুনানি পর্ব থেকে এটা সহজেই অনুমেয় এটা এই ব্যাপারটার নিষ্পত্তি কিন্তু খুব তাড়াতাড়ি হবে না পারে। তো যাই হোক না কেন, সবটাই নির্ভর করছে বিচারপতির মেজাজ মর্জির উপর, তিনি কত তাড়াতাড়ি শুনানির দিনগুলো ধার্য করবেন সেটাও একটা দেখবার বিষয় রয়েছে। তো সব মিলিয়ে একথা বলা যেতে পারে যে এসএসসির চলতি যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ার কিন্তু নির্ধারিত সময়সীমা অর্থাৎ 31শে ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। দ্বিতীয় খবরটি প্রাইমারি টেট সংক্রান্ত। গত 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট প্রাথমিক শিক্ষকদের জন্য যে টেট বাধ্যতামূলক রায় দিয়েছিলেন, সেই রায়ের বিরুদ্ধে বিভিন্ন সংস্থা, বিভিন্ন রাজ্য ইতিমধ্যেই কিন্তু রিভিউ পিটিশন, রিট পিটিশন আবেদন করেছে সুপ্রিম কোর্টে। কিন্তু আমরা দেখেছিলাম যে এ রাজ্য থেকে বিভিন্ন শিক্ষক সংগঠনগুলি কিন্তু সেই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশনের আবেদন বা রিট পিটিশনের আবেদন করলেও রাজ্য সরকারের তরফ থেকে সেইভাবে কোনো রকম কিন্তু সদর্থক পদক্ষেপ দেখা যাচ্ছিল না। শোনা যাচ্ছিল যে রাজ্য সরকার পদক্ষেপ নেবে, কিন্তু সেই রকম কোনো আমরা কিন্তু সদর্থক পদক্ষেপ রাজ্য সরকারের তরফ থেকে দেখিনি। কিন্তু গতকাল রাজ্য সরকার কিন্তু সরাসরি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে এবং তারা রিভিউ পিটিশন দাখিল করেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গতকাল রাজ্য সরকারের তরফ থেকে যে রিভিউ পিটিশনের আবেদন দাখিল করা হয়েছে তার ডায়েরি নাম্বার 6880/2025 এবং এটি গতকাল রাজ্য সরকারের তরফ থেকে এই রিভিউ পিটিশনটি দাখিল করা হয়েছে। ফলত সরকারের এই সিদ্ধান্ত রাজ্যের হাজার হাজার শিক্ষক এবং চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ সুরক্ষার একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসাবে কিন্তু বিবেচিত হচ্ছে। এর আগে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের রায়ের পুনর্বিবেচনা চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছিল, এমনকি বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি, অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এগুলো যারা যথেষ্ট প্রভাবশালী শিক্ষক সংগঠন, তারাও কিন্তু পৃথকভাবে রিভিউ পিটিশন দখল করেছিল। তো যাই হোক, বর্তমানে এই যে মামলাটির শুনানির কিন্তু কোনো নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি। কারণ সুপ্রিম কোর্ট থেকে যেটুকুনি তথ্য পাওয়া যাচ্ছে তাতে জমা পড়া পিটিশনগুলির মধ্যে অনেকগুলি বর্তমানে ডিফেক্ট লিস্ট এর অন্তর্ভুক্ত রয়েছে। এখন আইনি পরিভাষায় ডিফেক্ট লিস্টের অর্থ হলো যে এই আবেদনগুলির মধ্যে বেশ কিছু প্রযুক্তিগত ত্রুটি রয়েছে। তো নিয়ম অনুযায়ী আবেদনকারীদেরকে এই ত্রুটি সংশোধনের জন্য 90 দিন সময় দেওয়া হয় এবং ত্রুটিমুক্ত হওয়ার পরেই মামলাগুলি শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়। তাই এই ব্যাপারটা মিটে গেলেই হয়তো এই টেট সংক্রান্ত যে মামলা তার শুনানি হবে। তবে আরেকটি বিষয় এখনো পর্যন্ত স্পষ্ট নয়, সেটা হলো এই যে রিভিউ পিটিশনগুলির জমা পড়েছে এখনো পর্যন্ত, এর আগে 28টা এরকম পিটিশন জমা পড়েছিল, রিভিউ পিটিশন, রিট পিটিশন, মডিফিকেশন অ্যাপ্লিকেশন সব নিয়ে। তো সেই পিটিশনগুলোর শুনানি ওপেন কোর্টে হবে নাকি ক্লোজ চেম্বারে হবে? যদি ওপেন কোর্টে হয়ে থাকে তাহলে আইনজীবীরা নতুন করে আবার সওয়াল জবাবের সুযোগ পাবেন, সেক্ষেত্রে মামলার মোড় কিন্তু সেটা ঘুরিয়ে দিতে পারে। এর পাশাপাশি 1 ডিসেম্বর থেকে সংসদে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন এবং এই শীতকালীন অধিবেশন নিয়েও কিন্তু সবার মধ্যে যথেষ্ট আগ্রহ রয়েছে। রাজ্যের পাশাপাশি দেশের সকল শিক্ষক সমাজ কিন্তু এই 1 ডিসেম্বর থেকে শুরু হওয়া সংসদের যে শীতকালীন অধিবেশন তার দিকে তাকিয়ে রয়েছে। বিএড বনাম ডিএলএড এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বে সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার যদি কোনো অর্ডিন্যান্স নেয় বা 2017 সালের যেরকম বিলের সংশোধন আনে, সে ব্যাপারেও কিন্তু সবাই তাকিয়ে আছে। তার কারণ তাহলে কিন্তু বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির আমূল পরিবর্তন হতে পারে। কাজেই আগামী 1 ডিসেম্বর থেকে শুরু হওয়া যে নতুন মাসটি, সেই মাসটি কিন্তু শিক্ষার ক্ষেত্রে, রাজ্য তথা দেশের শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত সংবেদনশীল একটি মাস হিসেবে গণ্য হতে পারে। তো যাই হোক, এতদিন পর্যন্ত যার অপেক্ষা সবাই করেছিল, অর্থাৎ রাজ্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা, এবার কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে সেই পদক্ষেপ শেষ পর্যন্ত নেওয়াই হলো। এখন এর পরে কি হবে সেটা তো কোর্টের ফয়সলার উপরেই আমাদেরকে নির্ভর করে থাকতে হবে। আপাতত এইটুকুনি জানানোর ছিল। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন।